আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্টের উপর দর্শকদের যে মতামত তা নিয়ে আমরা কথা বলি। এর মধ্যে আমরা যে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলেছিলাম তার মধ্যে ছিল মেজর হাফিজের প্রসঙ্গ। মেজর হাফিজের একটা ইন্টারভিউ টিভিতে প্রচারিত হয়েছিল, সে প্রসঙ্গে পরে আবার প্রথম আলোতে ওনার একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছিল, সেটা নিয়ে উনি বিএনপি নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে কী বলেছেন সেগুলো নিয়ে মেজর হাফিজ প্রসঙ্গ আছে। এছাড়া ওবায়দুল কাদের সাহেবের একটা প্রসঙ্গ ছিল, ঢাকেশ্বরী মন্দিরে যে উনি কী বলেছিলেন, এবং সেখানে উনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যে মোটেই সমীচীন হচ্ছে না এটা নিয়েও কথা বলেছিলেন। এগুলো আছে, আরও কয়েকটা বিষয় ছিল। আমি মোটামুটি এই দু তিনটা বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে মেজর হাফিজ এবং বিএনপি নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে ওনার মন্তব্য, যে এই প্রসঙ্গের কথাগুলি মন্তব্যগুলি আগে পড়ে শোনাই আপনাদেরকে। দিলওয়ার হোসেন লিখেছেন, মাসুদ ভাই, মেজর হাফিজ সম্পর্কে আপনার বস্তুনিষ্ঠ আলোচনা রাজনীতি সম্বন্ধে আপনার জ্ঞানের গভীরতা প্রকাশ করে। মানে উনি আমার প্রশংসা করেছেন। মানুষ তো আমিও, তাই না, প্রশংসা শুনলে ভালোই লাগে। হয়তো সে কারণেই এই প্রশংসাসূচক বক্তব্যটাই শুরুতে আমি পড়লাম, কোনো মন্তব্য আমার নেই। দ্বিতীয় যেটা পড়ব, মোহাম্মদ জব্বার লিখেছেন, মেজর হাফিজ সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন যে যারা ওনাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন তারা ভবিষ্যতে লজ্জিত হবেন। উনি নিজে ভদ্র, তাই উনি তাদেরকে ভদ্র মনে করেছেন, তাই ওনার আশাটাই মিথ্যা। নুরুজ্জামান মোহাম্মদ উনি লিখেছেন, নির্বাচনে গেলে বিএনপিকে একটি আসনও দিত না। এটা হতো দল হিসাবে বিএনপির কফিনে ফাইনাল পেরেক। নির্বাচনে না গিয়ে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, বিএনপির এই সিদ্ধান্তকে অভিনন্দন। মানে মেজর হাফিজ বলেছিলেন আসলে যে জাতিসংঘ অথবা আমেরিকার তত্ত্বাবধানে নির্বাচনে বিএনপির মধ্যস্থতা বিএনপি যাওয়া উচিত ছিল, সেই প্রসঙ্গে উনি এই মন্তব্যটা করেছেন। এটা নিয়ে আমি একটু পরে বলছি। সাদেকুল ইসলাম লিখেছেন, মাসুদ কামাল ভাই, বিএনপি নির্বাচনে যায়নি, এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আর হাফিজকে মূল্যায়ন না করে, তার নিজের অনেক দোষ আছে, অনেক বিএনপির কোনো ভুল করে নাই। হাফিজ ভুল করেছে বিএনপির সাথে আন্দোলন না করে। উনি হাফিজের সঙ্গে একমত হননি। ফরিদুল ইসলাম লিখেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপি নির্বাচন করতে পারত। মেজর হাফিজের এই বক্তব্যে আমি একমত। মিজানুর রহমান লিখেছেন, বিএনপির জনগণের সাথে কোনো সম্পর্ক গড়ে তুলতে পারেনি। জনগণই বিএনপিকে কাছে টানতে চেয়েছিল, সেই ডাকেও বিএনপি ঠিকমতো সাড়া দিতে পারেনি। আচ্ছা, এই প্রসঙ্গটা আমি পরে আসি, আগের ওইটুকুতে আমি একটু আলোচনা করে নিই। সেটা হলো এই যে সবাই বলেছেন যে কথাটা মেজর হাফিজ বলেছিলেন, যে জাতিসংঘ অথবা আমেরিকার মধ্যস্থতা অথবা তাদের মাধ্যমে বিএনপি নির্বাচনে আসা উচিত। আমাদের দর্শকদের অনেকেই কিন্তু এর সঙ্গে একমত হতে পারছেন না। তারা বলছেন, যদি বিএনপি নির্বাচনে আসতো তাহলে 2018 সালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাই আরও ব্যাপকভাবে হতো। আমি দর্শকদের এই মতামতের সঙ্গে মোটামুটি একমত। আপনারা দেখুন, কয়েকদিন আগে কিন্তু আরও নির্বাচন কিন্তু এর মধ্যে কয়েকটা হয়েছে। সেই নির্বাচনগুলি কতটুকু ভালো হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে কি প্রশ্ন ওঠেনি? উঠেছে কিন্তু। তারপরে আপনার সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা কি খুব সুন্দর নির্বাচন হয়েছে? হয়নি। আমি একটা কথা বলি, আমার যেটা অপিনিয়ন সেটা আমি বলি আপনাদেরকে এই প্রসঙ্গে। আমার মতামত হলো, যতদিন পর্যন্ত বাংলাদেশে এই বর্তমান দলীয় সরকার যেভাবে আছে, এই দলীয় সরকারের অধীনে যতদিন নির্বাচন হবে, আমার ধারণা ততদিন পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না। এটা আমার ধারণা, আপনারা মিলিয়ে নেন আপনাদের সঙ্গে। মিজানুর রহমান যেটা বলেছেন, যে এই কথাটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আপনারা ওটা একবার চিন্তা করে দেখবেন। উনি বলেছেন যে বিএনপির জনগণের সাথে কোনো সম্পর্ক গড়ে তুলতে পারেনি, জনগণই বিএনপিকে কাছে টানতে চেয়েছিল, সেই ডাকেও বিএনপি ঠিকমতো সাড়া দিতে পারেনি।
প্রিয় দর্শক, আপনি এটা ভাবেন, আমি আর কিছু বললাম না। নবীন ইউএই থেকে লিখেছেন, বিএনপি যদি নির্বাচনে যেত তাহলে জাতীয় পার্টি হয়ে যেত। আরেকজন লিখেছেন, মোহাম্মদ হামিদ লিখেছেন, বিএনপি নির্বাচনে গেলে কয়েক সিট দিত, কিন্তু সে সিট দিয়ে আওয়ামী লীগ 1 নম্বরে বৈধতা পেয়ে যেত। এখন যে সরকার এটা বিপদে পড়েছে সেটা আর সামনে আসতো না। আরেকটা কথা, এই 15 বছরে বিএনপি অনেক নির্বাচনে অংশ নিয়েছিল, তারা কিছু করতে পারে নাই, হয়তো জেলে গেছে। সরকার সামান্য একটা বারের নির্বাচনে যেসব কাণ্ড করেছে, তাহলে বিএনপি নির্বাচনে গেলে কি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করতে দিত? যে কথাটা একটু আগে আমি বললাম, উনি একই কথা বলছেন। কিন্তু বিএনপি নির্বাচন নিয়ে শেষ যে মন্তব্যটা আমি পড়ে শোনাচ্ছি সেটা হলো, লিখেছেন অ্যাডভোকেট বাবুল মিয়া, লিখেছেন যে, কামাল সাহেব, আপনার কাছে প্রশ্ন, বর্তমান পদ্ধতিতে বিএনপি নির্বাচনে গেলে বিরোধী মতের লোকজন ভোট দিতে যেত কি? এটা কিন্তু একটা বার্নিং কোশ্চেন। উনি বলছেন যে কী হতো না হতো, ফল কী হতো সে আলোচনা না, উনি বলতে চাচ্ছেন যে যারা নাকি বিরোধী মতের লোক তারা কি ভোট দিতে যেত? এই প্রশ্নটা কিন্তু আসলে খুবই জটিল একটা প্রশ্ন। আমার মনে হয় কিছু যেত, কিছু যেত না। এ কারণটা আমি বলি, আমার ধারণা বিএনপির ম্যাক্সিমাম ভোট হলো নীরব ভোট। এরা মিছিল করে না, কিন্তু সুযোগ মতো যে ভোটটা দিয়ে আসে। তো এই ধরনের লোক যদি কোনো রাস্তায় গণ্ডগোল দেখে, কোনো হুমকি দেখে, যেটা নাকি আমি মাঝখানে শুনেছিলাম কুমিল্লা নির্বাচনে হয়েছিল, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে নাকি কিছু বহিরাগত লোকজন ছিল, তারা মানুষজনকে ভোট দিতে নিরুৎসাহিত করেছে। যদি সেই ধরনের ঘটনা হতো তাহলে কী হতো বলা বড় কঠিন। তবে যেটাই হতো না কেন, মানে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির পক্ষে অনেক লোক গিয়ে ভোট দিয়ে আসতো, আমি তা মনে করি না। এই পদ্ধতিটাই মানুষের মধ্যে একটা ভোটের প্রতি এক ধরনের অনীহা তৈরি করেছে, যে কারণে হয়তো হতো না। এবারে অন্য প্রসঙ্গটা যাই, সেই প্রসঙ্গটা হলো ওই আমাদের ওবায়দুল কাদের সাহেব ঢাকেশ্বরী মন্দিরে যা বলেছিলেন যে ভারত সহযোগিতা করেছিল বলে বড় বড় দেশগুলো নির্বাচন বাংলাদেশের ক্ষমতায় কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না, নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে নাই, এবং বয়কট ইন্ডিয়াটা যে উনি ঠিক হয়নি বলে, ওটা সমীচীন হচ্ছে না এই ধরনের ক্যাম্পেইন, উনি এটা নিয়ে বলেছিলেন। তো সেই প্রসঙ্গে যে মতামতগুলো পেয়েছি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ফজলুল করিম লিখেছেন, মালদ্বীপ আর শ্রীলঙ্কাতে ভারতের প্রভাব বাংলাদেশের চেয়ে অনেক বেশি এবং অনেক পুরনো, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব রাতারাতি অবস্থা পাল্টে দিয়েছে। ভারতের এখন কোনো প্রভাব নাই সেখানে। বাংলাদেশের সমস্যা সেখানেই। বিরোধী দল শুধু ক্ষমতায় যেতে চায়, ভারতের ব্যাপারে কিছু বলার সাহস বা ইচ্ছা নাই। আর বাংলাদেশের মানুষ চায় তাদের সম্মান, অধিকার এবং স্বাধীনতা। বাংলাদেশের মানুষকে এখন বিএনপি বা জামাত এদের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে, নতুন নেতৃত্ব খুঁজতে হবে। আশা করি আর খুব বেশি দিন লাগবে না। এইচবি খান লিখেছেন, আমরা মাথার ঘাম পায়ে ফেলে চাকরি করে বা ব্যবসা করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আমি আমার দেশের পণ্য কিনব বা কিনি, তাতে অন্য কারো কিছু বলার থাকতে পারে না। আমার দেশের এক শ্রেণীর মানুষের গা এত জ্বলছে কেন তাই বুঝি না। আমি এই দেশে জন্মেছি, এই দেশে বড় হয়েছি, এই দেশে ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক। যারা এই দেশের বিপদের সময় অন্য দেশের গুণ কীর্তন করে তারা এই দেশের চরম শত্রু, জনগণের শত্রু। মাসুদ কামাল ভাইয়ের আজকের কথাগুলো চমৎকারভাবে ব্যাখ্যা করার জন্য অসংখ্য ধন্যবাদ। অনন্ত বন্ধন লিখেছেন, বাংলাদেশের হিন্দুরা যেভাবে অকথ্য অত্যাচারের শিকার, তাতে তাদের নাগরিকত্বের মূল্য নাই। তিস্তার পানি তো হবেই না, উল্টে 2026 সালে পদ্মার পানিও বন্ধ হতে পারে। আমি ওনার এই আশঙ্কার কারণটা আমি বুঝতে পারলাম না। এবং প্রথম যে বক্তব্যটা যে বাংলাদেশে হিন্দুরা অকথ্য অত্যাচারের শিকার, এটা একবার অবশ্য আমাদের প্রিয়া সাহা উনি আমেরিকায় যে ট্রাম্প সাহেবকে বলে এসেছিলেন। তো এটা কি আসলে সত্য? গত 7-8 দিনের পত্রপত্রিকা দেখেন তো এই ধরনের কোনো নিউজ পান কিনা। আমি কিন্তু সেরকম কিছু দেখি না। যা হোক, স্বপন বর্মন লিখেছেন, এটা একটু বড় কিন্তু আমি এটা পড়ে শোনাতে চাচ্ছি। স্বপন বর্মন লিখেছেন, মানে উনি ওবায়দুল কাদের সাহেবের যে কথাটা সেটাকে সমর্থন করেছেন। উনি লিখেছেন, মন্ত্রী সাহেব সঠিক কথাই বলেছেন। কারা ইন্ডিয়া বয়কট প্রচারণা চালাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় এটা ওদের প্রোফাইল দেখলেই বোঝা যায়।
ভারত কোনো প্রকারেই আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেনি। এটা বিএনপি ও গংদের মন গড়া কথা। বিএনপি গং তো বিদেশিদের, বিশেষ করে আমেরিকাকে তেল মারতে কম মারেনি। কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়েছে দালালদের নির্বাচন বানচাল করতে। সেটা কি খুব ভালো কাজ? ইন্ডিয়া বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে কোনো বিন্দুমাত্র পদক্ষেপ নেয়নি। আর প্রশ্ন তুলতে তো কেউ কম তুলছে না, এমন কোনো কথা নাই বিএনপি গং এবং আপনার মতো লোকেরা বলছেন না। আর কি বলতে চান বলুন তো দেখি, বলতে কি বাকি রেখেছেন? শুনেন, জনগণ কোনো সরকারকে না চাইলে কেউ সেই সরকারকে রাখতে পারে না। আর তার অনেক উদাহরণ বাংলাদেশে আছে। আর বিদেশি শক্তি যদি কোনো দলকে ক্ষমতায় বসাতে পারত, তবে আজ বিএনপি গং ক্ষমতায় থাকতো। কারণ বিদেশিরা অনেক চেষ্টা করেছে নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে। শেষ পর্যন্ত জনতার জয় হয়েছে, বিদেশি শক্তি পরাজিত হয়েছে। বিশাল মন্তব্য। আমি পড়লাম কেবল এই কারণে যে আমি যেভাবে ভাবি সেভাবে সবাই তো ভাববেন না। ওনার ভাবনা আপনারাও শেয়ার করেন, আপনারা বোঝার চেষ্টা করেন উনি এটা কেন বলেছেন, কি বলেছেন এবং এই কথার কতটুকু গ্রহণযোগ্যতা আছে। তবে আমি ওনার বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। নিয়ামত খান লিখেছেন, ওবায়দুল কাদের বলল যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই তারাই ভারত বিরোধী আন্দোলন করেছে। তার মানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের কথা বলেছে উনি। ভারতীয় মিডিয়া, সাংবাদিক, ইউটিউবাররা সবাই ভারত বিরোধী আন্দোলনের জন্য বিএনপিকে দায়ী করছে। অথচ বিএনপি ভাসুরের নাম মুখে নিচ্ছে না। তারা দলীয়ভাবে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া পণ্য করছে না। এটা দুঃখজনক। যাই এটা অনেকের অবশ্য নানা রকম প্রত্যাশা থাকে, কিন্তু আমি ওই কথাটাই আবারও বলছি যে দেখুন, আমরা দেশে যে ক্যাম্পেইনটা চলছে, যারা চালাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোকজন চালাচ্ছে, এই ক্যাম্পেইনে আমি কোনো অপরাধ দেখি না। ওবায়দুল কাদের সাহেব বলতে পারেন আমি কোনো অপরাধ দেখি না। কেউ যদি মনে করে যে আমার টাকা দিয়ে আমি ইন্ডিয়ান পণ্য কিনবো না, এটা ওনার ইচ্ছা। উনি যদি মনে করে উনি চাইনিজ পণ্যও কিনবেন না, এটাও ওনার ইচ্ছা। এবং এই জন্য যদি উনি আরও 10 জন লোকের কাছে ক্যাম্পেইন চালান, সেটাও ওনার ইচ্ছা, এবং সেটাকে আমি গণতান্ত্রিক মনে করি। যদি আমি ধরা যাক, আমি কথার কথা বলি, ধরা যাক আমি ইন্ডিয়ান পণ্য কিনতে গেলাম, আপনি এসে আবার হাত ধরলেন, না তুমি কিনতে পারবা না, এটা অন্যায়। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি কিনেন না, আমি তো কিনছি না, আমি এই কারণে কিনছি না, আপনি এই কারণটাকে যদি সমর্থন করেন তাহলে কিনেন না, এটা বলতে আপনি পারেন, বলায় কোনো আপত্তি আমি দেখি না। কিন্তু আপনার হাত ধরে যদি বাধা দেয় আমি, সেটা হবে আপত্তিকর। তো এখানে তো কেউ বাধা দিচ্ছে না। আপনি কি এ পর্যন্ত কোথাও শুনেছেন যে কেউ আরেকজনকে যে থামিয়েছে, হ্যাঁ তুমি কিনতে পারবে না, কিনলে তোমাকে মারবো, এটা কেউ বলেছে? কেউ তো বলেনি। এটা তার ইচ্ছা, তার প্রচারণা, তার বিশ্বাস, সেটা বলতেই পারে। আমি এতে কিন্তু বিপরীত দিকে আরেকটা কথা আমি বলি, তাহলে কি আমরা আমার কথা হলো কি, আপনি কেউ বলছে আমাকে, আপনি যেটা বলছেন তাহলে আপনি ইন্ডিয়া যায়েন না, তাহলে আপনি ইন্ডিয়া চিকিৎসা করেন না, তাহলে আপনি ইন্ডিয়ান পেঁয়াজ খায়েন না, সব খায়েন না, একজন লেগে কোনোটাই করেন না। ভাই এভাবে না। আমি যেখানে যতটুকু পারি আমি আমার কাজটা করতে চাই। আমি ধরেন একজনকে বললো, কেউ একজন বললো, সে বললো যে ভাই আমি ইন্ডিয়ান পেঁয়াজ খাবো, কিন্তু আমি ইন্ডিয়ান পেস্ট ব্যবহার করবো না। হতেই পারে, তার ইচ্ছা। এখানে আমি আপনি না করার কে? আমি কি বলতে পারবো না যখন তুমি করবা না সবই করবা না? অথবা কি আমি বলতে পারবো না তোমার করতেই হবে, তোমাকে ইন্ডিয়ান পেঁয়াজ কিনতেই হবে? এরকম জোর করার কোনো অধিকার আমাদের নাই। বিষয়টা যার যার বিবেকের উপর ছেড়ে দিন ভাই। আমি যেটা করছি, আমি কেবলমাত্র ঘটনাটা কী ঘটছে এবং সেটা আমাদের সমাজে কি প্রভাব ফেলছে সেটা আমার মতো করে উপলব্ধি করে আমার মতো করে বলার চেষ্টা করছি, এটাই। কাজে এখানে কোনো পক্ষ বিপক্ষ আমি নিচ্ছি না, কিন্তু আমি অবস্থানটাকে ক্লিয়ার করছি। এবং আমার দুঃখটা ওখানেই যে সমাজে যা ঘটে সেটাই জার্নালিস্টদের প্রচার করা উচিত। আমার দুঃখটা হলো আমাদের সমাজে যা ঘটছে সেটা আমাদের মিডিয়াগুলো ঠিকভাবে প্রচার করছে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।